আমরা আজকের এই ভিডিওটা করছি তার পেছনে দু তিনটা কারণ আছে। একটা মেন কারণ হচ্ছে সত্যজিৎ রায়। গুপি গাইন বাঘাবাইন সিনেমায় একটা খুব সুন্দর গানের একটা লাইন আছে, ওরে হাল্লা রাজা সেনা, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে, রাজ্যে রাজ্যে পরস্পরের দ্বন্দ্বে অমঙ্গল। আমার যাতে যাতায়াতের খরচাটা কম থাকে, কারণ এখন আমি ক্যাশের শর্ট চলছি। আমরা একটা বাসে উঠে পড়েছি, এক্সপ্রেস বাস, যথারীতি গন্তব্য আবার মস্কো সিটির দিকে। কারণ তখনও জানতাম না নেক্সট 48 আওয়ার্স আমাদের জীবনের কি ভয়ঙ্কর স্ট্রেসফুল ট্রাভেল এক্সপিরিয়েন্স হতে চলেছে। দুপুরবেলা মুরমানস্ক থেকে মস্কো এয়ারপোর্ট এলাম, হাতে প্রচুর সময়, কিন্তু এক্স্যাক্টলি হলোটা কি? আজ 28শে ফেব্রুয়ারি 2026। রাশিয়াতে আমরা আছি, আপনারা জানেন হয়তো অনেকে। আমরা খিভরেনি বলে একটা জায়গায় আছি, খবরেনি মেট্রো স্টেশনের খুব কাছাকাছি, মানে সিটি সেন্টার থেকে বেরিয়ে এসে টুয়ার্ডস এয়ারপোর্ট যাচ্ছি। একটু আগে জানতে পারলাম যে সারা পৃথিবীতে যুদ্ধ লেগে গেছে, তার জন্য গোটা মিডল ইস্টের এয়ারোস্পেস নাকি বন্ধ। এখন এয়ারস্পেস বন্ধ হয়, আমাদের এথিহাড এয়ারলাইন্সের রিটার্ন ফ্লাইট রয়েছে আজকে রাত্রি 11:50-এ, 23:50। জানি না কি হবে, সমানে স্টেটাস চেক করছি, একবার দেখাচ্ছে অন টাইম, একবার অ্যাপে চেক করছি বলছে ক্যান্সেলড, কি হবে বুঝতে পারছি না। আবার মেল আসছে বলছে অন টাইম, চলে যান। কি করব না করব কিছু বুঝতে পারছি না। এখন একটা অন্য ফ্লাইট রিশিডিউল করে, মানে ক্যান্সেল করে যে অন্য ফ্লাইট বুক করব, হিউজ দাম দেখাচ্ছে, মানে $1000 এক একজনের। ভায়া উজবেক হয়ে উজবেকিস্তান এয়ারলাইন্স দেখাচ্ছে $500। তো বুঝতে পারছি না, এখন ভাবছি একটা মলে ঢুকেছি, কিছু একটু খেয়ে নিই। এখানে রস্টিক্স বলে একটা ওই KFC স্টাইলের একটা দোকান আছে, ওই ফ্রাইড চিকেন এইসব পাওয়া যায়, তো ওগুলোই নিয়েছি। দুজনে মিলে একটু খেয়ে নিই, কারণ এরপর কি হবে কিছু বুঝতে পারছি না। এখন ঘড়িতে বাজছে বিকেল 5:10, খেতেও তো হবে। না খেয়ে এদিকে টেনশনে গলা দিয়ে কিছু নামছেও না, অভিক তো কিছু খাচ্ছেও না, আমি জানি না কি করবে। কি করণীয় বুঝতে পারছি না। মানে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান ছিল অনেক কিছু, তো সেগুলো এখন ভেস্তে যাচ্ছে। এখন এয়ারপোর্টে গিয়েই দেখি, মানে এয়ারপোর্টে না গিয়ে তো আমরা কিছু করতে পারবো না, এখন এয়ারপোর্টেই যেতে হবে। তো যেমন হবে সেরকম আপনাদের আপডেট দিতে থাকবো যে কি স্ট্যাটাসে আছি আমরা। একটা জলের বোতল কিনলাম, কারণ মুরমানস্কের ফ্লাইটে কি করেছে, সঙ্গে আমরা এত জলের বোতল সব নিয়ে আসছিলাম, 2 লিটারের একটা ভরা জলের বোতল পুরো ফেলে দিয়েছে। প্লাস এরকম এই সাইজের যেটা এখন অভিক নিল, এরকম দুখানা বোতল ছিল, আর এগুলো সব ভরা বোতলগুলো ফেলে দিয়েছে। কোনো রকমে আমরা 500 ml এর দুটো বোতল দুজনে খেয়ে নিলাম। ভাবলাম ফাঁকা বোতলটা অন্তত ক্যারি করতে দে, এয়ারপোর্টে না হয় রিফিল করে দেবো, ফাঁকা বোতলটাও ফেলে দিতে বললো। আবার এখন একটা টাকা খরচা করে কিনতে হচ্ছে বটল, অন্তত এয়ারপোর্টে গিয়ে রিফিল করে নিতে পারবো, সেই কারণে এখন আমাদের সাথে একটা জলের বোতলও নেই। 5:21 বাজে, টেনশনে কি আর খাবো কি করব। তো এই মলটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম আজকে আমাদের হাতে এতটা সময় আছে, মানে রাত্রি 11:50-এর ফ্লাইট, প্রায় রাত্রি 12টাই। তো আমরা সেই মতন ভেবেছিলাম রাত্রি 8টা নাগাদ আরামসে আমরা গিয়ে এয়ারপোর্টে ঢুকবো। তো মস্কো সিটিটা আরেকবার শেষবেলার মতন আরেকটু ঘুরবো, কিন্তু যা আছে কপালে, মানে পুরো ট্রিপটা আমাদের, মানে অনেক কিছু হয়েছে কিন্তু না, কান ঘেঁষে সব স্মুথলি হয়ে গেছে। এখন এইটা জানি না এটা কি হবে, সত্যি কথা বলতে বুঝতে পারছি না। একবার অন টাইম দেখাচ্ছে, একবার মানে এখন আর টেনশনে এখানেও বসে থাকা পসিবল হচ্ছে না। তো এয়ারপোর্টে এবার চলেই যাব, এবার যা হবে হবে, ওখানে গিয়ে দেখা যাবে। যা করার নেই, এখানে তো কিছু ভাষা বোঝে না, বোঝানোও সম্ভব না। ইভেন এয়ারপোর্টে লোকজন হার্ডলি ইংলিশ বোঝে। তো অনেক দিক থেকে অনেক চ্যালেঞ্জেস, তার মধ্যে এরকম, মানে সত্যি কথা বলতে এটা, হ্যাঁ ঠিক আছে যুদ্ধকালীন পরিস্থিতি, তো সারা পৃথিবীতে সবসময় সব জায়গায় কোথাও না কোথাও যুদ্ধ হয়ে চলেছে। রাশিয়াতে আসা এটা তো একটা টেনশনের ব্যাপার তো ছিলই, কিন্তু এখন এই মিডল ইস্ট আর US আর ইসরায়েল ইরান এই সব যুদ্ধে যে এখন আমরা ফেসে যাব এইরকমভাবে এখানে, এটা মানে কে ভেবেছিল। এথিহাডও তাদের তরফ থেকে আই এম শিওর দে আর ট্রাইং দেয়ার বেস্ট। এবং আমি যতদূর আমার জানা আছে, এরকম ক্ষেত্রে ক্যান্সেল হলে বা কিছু হলে এয়ারলাইন্সের তো একটা রেসপন্সিবিলিটি থাকে, ওরা ইউজুয়ালি থাকায় প্রোভাইড করে। কারণ এখন আমাদের পক্ষে ফ্লাইট ক্যান্সেল করে কাটা মানে এখন লাখ টাকার ব্যাপার। প্লাস সোমবার আমরা দুজনেই উই আর সাপোজ টু জয়েন ব্যাক অফিসে, সেটাও কি করতে পারবো না পারবো কিছু বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়, জানাচ্ছি এয়ারপোর্টে পৌঁছে আপনাদেরকে কি করি। এই রেড বাসটাতে উঠে বসলাম, 1195, এই লাল বাসটাই অ্যাকচুয়ালি রেড বাসটা এই কভরেনি মেট্রো স্টেশন থেকে এয়ারপোর্টের দিকে যায়। 450 রুবেল করে এক একজনের টিকিট, মানে দুজনের
₹900 খরচা, 30 minutes হার্ডলি রাস্তা, বাট ইয়েস দ্যাট ইজ হাউ এক্সপেন্সিভ ইট ইজ। তো চলুন এরপর নেক্সট আপডেটটা এয়ারপোর্টে গিয়েই পাবো। পুরো হচপচ কন্ডিশন এখন। আমাদের ফ্লাইটটা ক্যান্সেলড, কিন্তু অনলাইনে দেখাচ্ছে যে অন টাইম আছে এখনো, বাট এখানে ক্যান্সেলড দেখিয়ে দিয়েছে। তো এখন জানি না কি করব। আমাদের যে ট্রাভেল এজেন্ট তার সঙ্গে দেবশ্রী এখন কথা বলছে। অ্যান্ড দিস ইজ দ্য রিজন, এই জন্যে আমি সবসময় প্রেফার করি একজন এজেন্টের থ্রু দিয়ে যেতে। এক তো ওরা বেটার ডিল পায় সাধারণত বুক করতে। এই বিদেশ বিভুঁই এসে না লোকে ভাষা বোঝে, না ইন্ডিয়ান কার্ড কাজ করে, না কিছু। এখন আমাদের একমাত্র উপায় হচ্ছে আমরা যা কিছু হচ্ছে সব ট্রাভেল এজেন্টের ওপর দিয়ে এখন রিলাই করছি, টোটালি জাস্ট ভরসা করছি ওনাদের ওপর। যা ওনারা সলিউশন বলবে, যা ফ্লাইট এখন অল্টারনেট যা বোঝা যাচ্ছে মস্কো টু দিল্লি একটা আছে ফ্লাইট, সেটাই হয়তো কি করব কিছু বোঝা যাচ্ছে না। এথিহাডের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই এখানে, কোনো কাউন্টার নেই এখানে। এখন প্রায় রাত 9টা বাজে, আমরা এখনো মস্কো এয়ারপোর্টে। ফ্লাইট আমাদের ক্যান্সেলড, তাও অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই। অনলাইনে এখনো দেখাচ্ছে অন শিডিউল। এবার আমরা কালকের একটা ফ্লাইট, মানে আজকে তো হচ্ছে 28 তারিখ, আমরা 1 তারিখের একটা ফ্লাইট বুক করলাম। সেটা হচ্ছে এয়ারোলফট বলে এখানকার একটা এয়ারলাইন্স, তাদের ফ্লাইট বুক করলাম আমরা দিল্লি পর্যন্ত। এবার দিল্লি থেকে আমরা তারপরে দেখব যে কি করা যায়। একজন হাত নাড়ছিলেন, তিনি বুঝতে পারেননি আমি ফ্রন্ট ক্যামেরায় আছি, উনি সামনে থেকে হাত নাড়ছিলেন। তো আমরা এবার দিল্লি পৌঁছাবো। আমি দিল্লি থেকে কলকাতার ফ্লাইটটা এখন বুক করছি না, কালকে একবার আমি ফ্লাইটে উঠি, ফ্লাইটে বোর্ড করি, তারপরে বা দিল্লিতে নেবে আমি ফ্লাইটটা বুক করব। আদারওয়াইজ এটা খুব রিস্কি হয়ে যাবে আমার পক্ষে এখন এখান থেকে দিল্লির ফ্লাইট বুক করা। তো এখন আমরা একটা হোটেলে যাচ্ছি, এয়ারপোর্টের একদম কাছে একটা হোটেল আমরা পেয়েছি, সেই হোটেলে আমরা চেক ইন করবো রাত্রিবেলা। চলুন। রাত 9টা বেজে গেছে, এক্সট্রিমলি টায়ার্ড। এখন সি টার্মিনালে ছিলাম, ইতে যেতে হবে, ইন্টার ট্রান্সফারের জন্য একটা মেট্রো আছে, সেই মেট্রোতে উঠবো বলে এসে দাঁড়িয়ে আছে। আর পারছি না, এবারে খুব টায়ার্ড লাগছে। মস্কোর টাইম এখন রাত্রি 10:30, ইন্ডিয়ান টাইমে ধরুন 12টা। আমরা এবার একটা হোটেলে চেক ইন করলাম। আজকের দিনটা এখানে কাটাবো। কালকে আমাদের ফ্লাইট ছাড়ার কথা, এখনো পর্যন্ত যা ঠিক আছে, সন্ধ্যে 7টায়। এখানকার চেক আউটটা হচ্ছে সকাল 11টা। তো আমরা বলে কয়ে লেট চেক আউট করিয়ে একটু 2টো অবধি আমরা ব্যবস্থা করলাম। 2টোর সময় বেরোবো, 3, 4, 5, 6, 7, 4-5 ঘন্টা আছে। তো এয়ারপোর্টে গিয়েই দেখবো তারপরে কি করা যায়। আজকের দিনটা কাটাই এখানে। গুড মর্নিং। আশা করছি আজকের নতুন দিনটা নতুনভাবে শুরু হবে আর সব কিছু ভালো হবে, যেরকম প্ল্যান করা হয়েছে। নতুন একটা টিকিট কাটা হয়েছে, আজ রবিবার সন্ধ্যে 7:40 এরোফ্লটের ফ্লাইট। রাত্রে ঘুমটা ভালোই হয়েছে, খুব দরকার ছিল একটা হোটেল নেওয়া, না হলে সারা রাত এয়ারপোর্টে বসে থাকা তো পসিবল ছিল না। তো আপাতত একটা ভালো ঘুমের পর সকালবেলা এসছি ব্রেকফাস্ট করতে। খুব ভালো করে খেয়ে নিতে হবে, এই কারণেই আমি ব্রেকফাস্ট ইনক্লুডেড হোটেলটা নিতে চাইছিলাম, কারণ 2টো মানুষের নইলে এখানে পেট ভরানো খাবার খেতে গেলেই দেখা যাবে 6-7 হাজার রুবেল এমনিই খরচা হয়ে গেল আর কি। কারণ লং ডে, 7:40 ফ্লাইট, যেটা কালকে ভোর 4:30-5টায় দিল্লি পৌঁছানোর কথা, তারপরে তো আবার জার্নি। তো আশা করি সব কিছু যেন আজকে প্ল্যান মাফিক হয়। খেয়ে নিই, খাবারটা শুরু করি, আর তারপর দৌড়ানোর জন্য আবার রেডি হই। যা হয় আর কি, একটা ট্রিপের শেষের দিকে যখন প্রথম আসি তখন পকেট ভর্তি থাকে। আর সব থেকে প্রবলেম হচ্ছে রাশিয়াতে, যেটা মানে আমি আমার ইন্ডিয়ান কারেন্সি বা ইন্ডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবো না। তো আমার সম্বল যেটুকু টাকা আমি নিয়ে এসেছি সেইটুকু টাকাই। তো এই মুহূর্তে আমাদের কাছে মানে বুঝতেই পারছেন ট্যুরের শেষ দিক, টাকা তো বিশেষ বাকি নেই। তো 15,000 রুবেল মতো ছিল, সেইটা থেকে কাল রাত্রে আমার বেরিয়ে গেছে প্রায় এই হোটেলটার জন্য 9,000 রুবেলের কাছাকাছি, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আমি মোটামুটি মানে আমাদের এই ট্রিপটার 50% আগে পেড ছিল, মানে ধরুন হোটেলের যে খরচা এগুলো সব পেড ছিল। তাও আমি 1 লাখ রুবেল মতো এনেছিলাম, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 1,20,000 টাকা মতো হয়। সেখান থেকে আর
তার সঙ্গে আমি জেনেছিলাম প্রায় $650 মতো একটা ব্যাকআপ ডলার। এবার সেই রুবেলের মধ্যে এখন আমার পকেটে পড়ে আছে ওই যেটা আপনাকে বললাম। অবভিয়াসলি ব্যাকআপটা এখনো ইনট্যাক্ট আছে, ব্যাকআপ যে আমি $650-700 মতো আমার কাছে আছে, এটা ইনট্যাক্ট আছে এখনো, সেটাতে হাত দিইনি। এটাতে হাত দিতে হয় কিনা সেটা আজকের এন্ড অফ ডেতে বোঝা যাবে। আমাদের এক রাতের এই যে ঠিকানা হলিডে এক্সপ্রেস, তার এই রুম নাম্বার 405, আপনাদেরকে দেখিয়ে দিই কিরকম হয়। 9,000 টাকা পার নাইট ইনক্লুডিং দুজনের ব্রেকফাস্ট। সেই রুম ঢুকে ডান দিকে একটা ছোট্ট ওয়াশরুম, ভীষণ কম্প্যাক্ট। হ্যাঁ, এদের ব্যবস্থা সবই আছে কিন্তু ভীষণ ছোটোর মধ্যে কম্প্যাক্ট। এরকমই মোটামুটি মস্কো সিটিতে যে কোনো ব্র্যান্ডেড হোটেলের এরকমই। এদিকে হ্যাঙ্গার্স, আপনি জিনিসপত্র ঝুলিয়ে রাখলেন, এখানে আমাদের বুটস অ্যান্ড অল সব রাখা। এদিকে একটা মিরর এরম ব্যাকা করে, যাতে অ্যাকচুয়ালি রুমটা একটু দেখতে বড় লাগছে বাট ইট ইজ নট। এখানে রয়েছে ফ্রিজ, কিছু জলের বোতল, এটা এরা ফ্রি অফ কস্টই দিয়ে যায়, শুরুতে দুটো থাকে তারপর দিয়ে যায়। এখানে লকার আছে, টুকটাক লাগেজ রাখার স্পেস, আর ব্যাস এই যা দেখছেন। দুটো টুইন বেড, অ্যাপারেন্টলি এটাই লাস্ট অ্যাভেলেবল রুম ছিল এই হোটেলটার। তো টুইন বেড ছাড়া এছাড়া আর কোনো বিকল্প অপশান নেই। ওই কর্নারে একটা চেয়ার রয়েছে, একটা ছোট্ট কর্নার টেবিল মতন, তাতে টুকটাক ইউটিলিটি জিনিসপত্র সমস্ত রাখা আমাদের। আর এই পাশে এদের এই চা কফি কিট দেওয়া রয়েছে, কেটেল রয়েছে, আর টিভি, যেটা আমাদের অ্যাজ সাচ তো লাগে না। এইটা হচ্ছে আজকে রাতে আমার বিছানা, এটা অভিকের। আর এই একটা মোটামুটি সিটির ভিউ। আর ঠিক এই কারণেই আগে যখন প্রথম দিন এসে আমরা মস্কোতে ছিলাম, এই কারণেই আমি নোভোটেলের রুমটা বুক করিনি, কারণ এতটাই ছোট, এতটাই ক্র্যাম্পড হয় এদের রুমটা। মনে তো আর কি হবে, এখন ভালোই ভালো বাড়ি যাওয়াটা ইম্পর্টেন্ট। আর দেখো, হোটেলের মানে এয়ারপোর্টের একদম পাশে আমার বাঁচছে কি, আমি যদি একটু শহরের দিকে যেতাম হয়তো আমার রুম আর একটু বেটার পেতাম, কিন্তু আমার যাতায়াতের খরচাটা অনেক বেশি হতো এবং সেটাই এখানে দরকার। মানে আমার যাতে যাতায়াতের খরচাটা কম থাকে, কারণ এখন আমি ক্যাশের শর্ট চলছি। প্রায় দুপুর 2টো বাজছে, 12টায় এখান থেকে হলিডে এক্সপ্রেস থেকে চেক আউটের টাইম ছিল। তো দেবের কাইন্ড এনাফ আমাদেরকে 2 ঘন্টা ফ্রি অফ কস্ট এক্সট্রা থাকতে দিয়েছে। তো এবার কি সাবমিট করে দিয়েছি, একটু বসি, টাইম তো আছে। তারপর এখান থেকে জাস্ট হেঁটে যেতে মিনিট 15-20 লাগবে, নট মাচ। তো টাইম হলেই বেরিয়ে যাব। জাস্ট প্রে করি আজকে যেন ফ্লাই করতে পারি, পৌঁছাতে পারি ঘরে। আমরা এখন একটা এদের মোনো রেলে আছি। এই রেলটা কানেক্ট করে হচ্ছে টার্মিনাল বিএফ কে কানেক্ট করে। তো আমরা ই দিয়ে ঢুকেছি, ঢুকে আমরা এখন টার্মিনাল সি এর দিকে যাচ্ছি। আমাদের ওপরে মানে পুরো এয়ারক্রাফট গুলো দাঁড়িয়ে রয়েছে, পুরো এয়ারপোর্টটাকে নিচ দিয়ে আমরা আড়াআড়ি ভাবে ক্রস করে এখন যাচ্ছি। জাস্ট ফিউ মিনিটস রাইড, গিয়ে পৌঁছে আবার সিকিউরিটি চেক ইন অ্যান্ড অল। টেনশন মানুষকে দিয়ে কি না করায়। সন্ধ্যে 7:30টায় ফ্লাইট, 7:40, 7:40, আর এখন কটা বাজে ঘড়িতে? তিনটেও বাজেনি। 3টের সময় আমরা এয়ারপোর্টে চলে এসেছি, লাগেজ ড্রপ হয়ে গেছে, বোর্ডিং পাস পেয়ে গেছি, অনেকটা শান্তি, অনেকটা শান্তি। যে ব্যাগেজটা কালেক্ট করে নিয়েছে, ব্যাগেজ কালেক্ট হয়ে গেছে ভাই, হাতে বোর্ডিং পাস চলে এসছে। এবার 7টা অবধি ওয়েট, 7টা থেকে বোর্ডিং স্টার্ট। আমরা নর্মালি কোনো ট্রিপ শেষ করে দেশে ফেরার ভিডিও করি না, কারণ তাদের কোনো সেরকম ইনফরমেশন দেওয়া যায় না। কিন্তু আমরা আজকের এই ভিডিওটা করছি, তার পেছনে 2-3টা কারণ আছে। একটা মেন কারণ হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এই কারণে বলছি, গুপি গাইন বাঘা বাইন সিনেমায় একটা খুব সুন্দর গানের একটা লাইন আছে, ওরে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে, রাজ্যে রাজ্যে পরস্পরের দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। এই যে মিডল ইস্টে আমেরিকা আর ইসরায়েল একটা স্ট্রাইক করেছে ইরানে, তার ফলে ইরান রিটালিয়েট করেছে। এখন দোহা, মানে মিডল ইস্ট পুরো অশান্ত, সব এয়ারক্রাফট বন্ধ মিডল ইস্টের সব কটা হাব, মানে এথিয়াদ থেকে শুরু করে সব কটা এয়ারক্রাফট এখন বন্ধ। এই বন্ধ হওয়ার জন্য কত মানুষকে কত রকম অসুবিধার সম্মুখীন হতে হয়।
আমাদের কাছে হয়তো কিছুটা ব্যালেন্স আছে, আমার কাছে একটু টাকা ছিল, এই জন্য আমি কালকের দিনটা অন্তত পক্ষে আমার ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর, মানে ফ্লাইট ক্যান্সেল হওয়া মানে তো এই নয় যে সঙ্গে সঙ্গে আমি ফ্লাইটের টিকিট ফেরত পেয়ে যাচ্ছি বা টিকিটের পয়সাটা ফেরত পাচ্ছি, তা তো নয়। ফেরত পেতে আমার কবে পাবো আমি নিজেও জানি না। এই মুহূর্তে আরেকটা ফ্লাইট কাটা মানে প্রায় আমার খরচা হয়েছে 80,000 টাকা। তারপরে একটা হোটেলে থাকা, সেখানে প্রায় 10,000 টাকা, 90,000 টাকা। তার সঙ্গে আমাকে দিল্লিতে নেবে, আবার দিল্লি থেকে কলকাতার ফ্লাইট করতে হবে। প্রচুর লোকজন দেখছি যারা রাত্রেবেলা এয়ারপোর্টে কাটিয়েছে, এখনো দেখছি এয়ারপোর্টে আজকেও লোকজন আটকে আছে। না, এগুলো করে পুরো মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে এরা। ফাইনালি বোর্ডিং হচ্ছে, মানে বোর্ডিং গেটে দিল্লি লেখাটা দেখেছে, কি আনন্দ হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই সময় আমাদের কলকাতায় ল্যান্ড করে যাওয়ার কথা ছিল, আর এখন আপাতত এই ফ্লাইটটায় বোর্ড করছি। বিরাট বড় একটা ফ্লাইট, এত বড় ফ্লাইটে আমরা আগে কোনোদিনও উঠিনি। না, রাত্রি 10:30 বাজে, আমাদের ফ্লাইট উঠছে এখন। আমাদের ডিনার সার্ভ করা হয়েছে এখনো, মানে হাফ সার্ভ করা হয়েছে, হাফ এখন আসা বাকি আছে। আর আমাদের ফ্লাইটটা এখন এই মুহূর্তে কোথায় আছে সেটা ঠিক দেখাচ্ছে না। একটু আগে যেটুকু আমি দেখলাম প্রবাবলি উজবেকিস্তানের ওপরে ছিল, এখন আর পাতটা দেখাচ্ছে না। এই দেখুন, এই দেখুন, যখন এই তো আবার এসে চলে যাচ্ছে। এদেরও নেটওয়ার্ক প্রবলেম, সব জায়গায় নেটওয়ার্ক প্রবলেম। আর একটা জিনিস দেখাই, দেখা যাচ্ছে কিনা জানি না, দেখছেন ছাদের মধ্যে টিস্যু মোজা আছে, জল লিক করছে। জল লিক করছে এটা আমি এই কারণে দেখালাম যে পৃথিবীতে সব জায়গায় বলা হয় ইন্ডিয়ানরাই জুগারু, সবসময় জুগার করে চালায়, সেটা কিন্তু ঠিক নয়। সব দেশেই জুগারু আছে। একটা রাশিয়ার মতো দেশের ফ্লাইটে, রাশিয়ান ফ্লাইটে জল পড়ছে, সেটা টিস্যু পেপার দিয়ে গুঁজে রাখা আছে। এমন ঘুম পেয়েছে, তেমনি খিদে পেয়েছে। ফাইনালি খাবারটা দিয়ে গেছে, কি দিল দেখুন। এখানে একটু মিট আছে আর একটু ভেজিস আছে, এখানে একটা কিছু সালাড টাইপের কিছু একটা রয়েছে, এখানে আছে ফ্রুটস, ব্রেড, একটা বান, বাটার আছে, একটা চিজও দিয়েছে, আর এই টিস্যু বিস্যু যা থাকে, কাটলারি আছে। এখানেও আশা করি কিছু একটা দেবে, স্যুপ বা কিছু একটা, একটা কাপ দিয়েছে। খেয়ে একটু ঘুমাবো, যেমন খিদে পেয়েছে তেমনি ঘুম, আর তেমনি টায়ার্ড সত্যি কথা বলতে। ফাইনালি দেশের মাটিতে পা রাখলাম, পরের ফ্লাইটটা বুক করলাম নেমেই সঙ্গে সঙ্গে। যাই হোক, T1 থেকে T2 ফাটাফাট এলাম। চেক ইন ব্যাগেজগুলো সমস্ত চেক ইন কেবিন ব্যাগেজ ড্রপ করলাম, এখন সিকিউরিটি লাইনে দাঁড়িয়ে আছি। গেট নাম্বার 20-তে দেবে এর পরের ফ্লাইট, ইন্ডিগোর সকাল 9টার ফ্লাইট। এখন একটু লাউঞ্জে বসলাম, একটু ফ্রেশন আপ হলাম, খাওয়া দাওয়া করলাম, এবার একটু ফ্রেশ লাগছে। মানে সেই পরশুদিন বিকেল থেকে লিটারালি ধকল শুরু হয়েছে। কাল সারা রাত তো ঘুমের প্রশ্নই নেই, ফ্লাইটে আসা। আমি আরো কয়েকটা পয়েন্ট বলছি যে এই ধরনের সিচুয়েশনে পড়লে কি করা উচিত। মানে আমরা যে সিচুয়েশনে পড়েছিলাম, খুব ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশন, তো সেখানে দুটো পয়েন্ট আমার মেন বলার এখানে। এক, চেষ্টা করবেন সবসময় কোনো ট্রাভেল এজেন্টের দ্বারা বুক করতে, যাতে এই ধরনের সিচুয়েশনে আপনি ওখান থেকে কিছু করতে পারবেন না, কারণ আপনার কাছে সবকিছু লিমিটেড অ্যাক্সেস, ইন্টারনেটও প্রপারলি কাজ করবে না। যদি আপনার রোমিং থাকে, তারপরে ভিপিএন নিয়ে ইন্টারনেট কাজ করার চান্স খুব কম। তো সেই জন্য যদি যদি একটু জাস্ট কমিউনিকেট করে দিলেন যে আমার এই প্রবলেম হয়েছে, এবার বাকিটা ওনারা দেখে নেবেন, এটা 1 নম্বর। আর 2 নম্বর, সবসময় সঙ্গে একটা বাফার ক্যাশ রাখবেন। মানে আমার কাছে যেমন ধরুন প্রায় 50,000-60,000 টাকা মতো অ্যাডিশনাল ডলারে ছিল, মিনিমাম 50 থেকে 60,000 ইকুইভ্যালেন্ট একটা বাফার রাখবেন সবসময় নিজের কাছে। এরকম সিচুয়েশনগুলো ভীষণ ফ্রাস্ট্রেটিং তো বটেই, টাইম লস, ফিনান্সিয়াল লস তো আছেই, কারণ কবে রিফান্ড আসবে, এথিয়াদের সেটেলমেন্ট কবে আসবে, কত আসবে জানি না। এদিকে প্রায় লাখখানেকের মতন এক্সট্রা তো বেরিয়েই গেছে, ওদিকে 80-84 হাজার দিয়ে এরোফ্লটের ফ্লাইট কেটেছি, আজকে সকালে কলকাতার ফ্লাইট পড়লো দুজনের প্রায় 25,000, 10,000 দিয়ে এক রাতে হলিডে এক্সপ্রেস বুক করতে হয়েছে। তো টাইম লস, ফিনান্সিয়াল লস এই সমস্ত তো আছেই, তার সাথে টেনশন, হতাশা, সব কিছু। অফিস জয়েন করতে হবে, সব চিন্তাটাই মাথার মধ্যে। বাট প্লিজ ডোন্ট প্যানিক এরকম কিছু হলে, কারণ সিচুয়েশন তো আপনার আমার হাতে নেই।
যেটা হওয়ার সেটাই হবে। তো মাথা ঠান্ডা করে একটু চলতে হবে। মানে আমরা এটাই করলাম, আমাদেরও সাথে এই এক্সপিরিয়েন্সটা মানে প্রথমবার করলাম, তাই জন্যই যখন থেকে যেই মুহূর্ত থেকে বুঝতে পেরেছি, সেন্স করতে পেরেছি যে সামথিং ইজ নট রাইট, নট ইউজুয়াল, তখন থেকেই লাইক আমরা শেয়ার করছি যে কি হচ্ছে। তো ইটস আ লেসন ফর অল অফ আস। তারপরে যথা সময়ে ইন্ডিগোর ফ্লাইট দেশের রাজধানীর মাটি ছেড়ে আকাশে উঠল। আর বহুদিন বাদে এই রুটে ফেরার পথে বাঁ দিকের সিটের দৌলতে ওই যে মাউন্ট এভারেস্টের এক ঝলক দেখতে পেলাম। যুদ্ধের মধ্যেই ঘরে ফিরতে পারা এক পরম শান্তি। অবশেষে কলকাতার মাটিতে পা রাখা। 3 দিন ধরে উত্তেজনা, বাড়ির সাথে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতন অবস্থা, বাড়ির মা বাবাদের টেনশন, ভাইয়ের টেনশন, সবকিছুর অবসান। ফাইনালি আমরা ঘরের ছেলেমেয়েরা ঘরে ফিরলাম। প্রত্যেকবার সব ট্রিপ শেষ করে ফেরার সময় কোথাও একটা মনের মধ্যে একটু দুঃখ থাকে, একটা ছুটি শেষ হয়ে গেল, আবার রোজকার জীবনে ফিরে যাওয়া। এই ট্রিপটা কোথাও না কোথাও একটু হলেও অন্য রকম, এটাতে যেন বাড়ি ফেরার আনন্দটা অনেক বেশি। আজকের এই ভিডিওটাও শেষ করব এখানে। ভালো থাকবেন সবাই। ঘুরতে বেড়াতে গিয়ে এই সব ঘটনার জন্য কিন্তু রেডি থাকতে হবে, এটা আমাদেরও আজকে একটা বিরাট লেসন। লাগেজ কালেক্ট করব আর তারপরে বেরোবো। তো আমাদের এই রাশিয়া সিরিজ আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেটা করার সেটাই করবেন, মানে লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে থাকবেন। অবশ্যই পাশে থাকবেন ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভিত, খুব প্রয়োজন আপনাদের সাপোর্ট। খুব ভালো থাকুন, ঘুরতে থাকুন, আর এভাবেই দেবশ্রী আর অভিতকে মনে রাখুন। টাটা।